আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৮২তম উপজেলা পিরোজপুরের মঠবাড়িয়ায়। তো চলেন শুরু করি। মঠবাড়িয়া আয়তনে এবং জনসংখ্যায় পিরোজপুরের সবচেয়ে বড় উপজেলা। কচা ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত এই অঞ্চলটি কিছুটা নিচু এলাকা। প্রাচীনকালে এটি ছিল তাই হিন্দু অধ্যুষিত। সেই সময় এখানে প্রচুর হিন্দু মঠ দেখা যেত, আর এই মঠের সমারোহের কারণেই এই অঞ্চলের নাম হয় মঠবাড়িয়া। তবে বর্তমানে এটি পিরোজপুরের বৃহত্তম শহরগুলোর একটি। নদী নালা খাল বিল বিধৌত এই উপজেলাটি তাই প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এছাড়াও এই উপজেলায় রয়েছে অনেক প্রাচীন ঐতিহাসিক স্থাপনা। আজকের ভিডিওতে দেখব সেরকমই কয়েকটি স্থাপনা, সাথে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মসজিদ। তবে এই অঞ্চলে এসে দই মিষ্টি খাবো না, সেটা কিন্তু আমার দ্বারা হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা থেকে সরাসরি বাসে আসা যায় মঠবাড়িয়া উপজেলায়। কল্যাণপুর বা সায়দাবাদ থেকে অসংখ্য বাস আছে মঠবাড়িয়ায় আসার। সারাদিন যে কোনো সময় এখানে আসার বাস পাওয়া যায়। আমি রাতের বাসে রওনা দিয়ে ভোরে নেমে গেলাম তুষখালী বাজারের একটু আগে। এখান থেকেই মঠবাড়িয়া উপজেলার শুরু, তাই সব বাস এই দিক দিয়েই যাতায়াত করে। আমি আজকে ঘোরাঘুরি শুরু করব বাংলাদেশের একমাত্র কাঠের মসজিদ দিয়ে। তুষখালী থেকে জুনিয়া বাজারের একটা অটোতে উঠে পড়লাম। রাস্তার কাজ চলছিল, তাই ধুলাবালি মাখিয়ে নেমে গেলাম মসজিদের সামনে। চলে আসলাম এই মঠবাড়িয়ার সবচেয়ে বিখ্যাত একটা মসজিদ, মমিন মসজিদের সামনে। মসজিদটি পিরোজপুর জেলার একটি অন্যতম মুসলিম স্থাপত্যের নিদর্শন। এর বয়স ১০০-এর উপরে। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মসজিদ। ১৯১৩ সালে এই গ্রামের মৌলভী মমিনুদ্দিন আকন মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি নির্মাণ করা হয়েছে শুধু কাঠ দিয়ে, কোনো লোহা বা পেরেকের ব্যবহার করা হয়নি। মসজিদটি মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামে অবস্থিত। তখন এই গ্রামের মসজিদ ছিল অনেকটা দূরে। যুবক মমিনুদ্দিন আকন দূরের মসজিদে যেয়ে নামাজ পড়তে কষ্ট হয় বলে নিজেই একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি একটি ইটভাটা দিয়ে ইট তৈরি শুরু করলেন। এরপর সেই ইট দিয়ে মসজিদ নির্মাণ শুরু হলো। মঠবাড়িয়ার এই গ্রামটি তখন ছিল বিভিন্ন কাঠ এবং ফল গাছে পরিপূর্ণ, এবং গ্রামের বেশিরভাগ বাড়িঘরও ছিল কাঠের তৈরি। তাই কিছুদিন পর তিনি চিন্তা করলেন যে তিনি এই মসজিদটি নির্মাণ করবেন কাঠ দিয়ে। তিনি প্রথমে বিভিন্ন মসজিদ ঘুরে দেখে সেগুলোর স্থাপত্য সম্পর্কে জ্ঞান অর্জন করলেন। এরপর তিনি পিরোজপুরের নেসারাবাদ থেকে ২১ জন মিস্ত্রি নিয়ে আসেন, যাদের দৈনিক বেতন ছিল ৪০ টাকা। মমিনুদ্দিন আকনের নিজস্ব তত্ত্বাবধানে তারা দীর্ঘ ৭ বছর ধরে এই মসজিদটি নির্মাণ করেন। অবশেষে ১৯২০ সালে মসজিদটি নির্মিত হয়। মসজিদটি নির্মাণের জন্য কাঠ আনা হয়েছিল বার্মা থেকে। এতে বার্মিজ সেগুন ও লোহা কাঠ ব্যবহার করা হয়েছিল। মসজিদটিতে পেরেক বা লোহার পরিবর্তে কাঠের শলা ব্যবহার করা হয়। তবে ২০০৮ সালে মসজিদটি যখন সংস্কার করা হয় তখন এতে লোহার ব্যবহার হয়। মসজিদের প্রতিটি কারুকার্য মমিনুদ্দিন আকনের নিজের তত্ত্বাবধানে নির্মিত হয়। পুরো মসজিদের কাঠগুলোর উপর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রং করা হয়েছিল। আর মসজিদটির উপরের দিকে কাঠের পাটাতনের উপরে রয়েছে দোচালা টিনের ছাউনি। সে সময় মসজিদটি নির্মাণে ২০,০০০ টাকা খরচ হয়েছিল। মসজিদের পশ্চিম পাশে মমিনুদ্দিন ও তার স্ত্রীর কবর রয়েছে। আমার কাছে মনে হয় যে যদি কেউ মঠবাড়িয়া বা পিরোজপুরে যদি ঘুরতে আসেন, তাহলে অবশ্যই
এই মসজিদটি ঘুরে দেখা উচিত। মসজিদের সামনেই বেশ বড় খোলা জায়গা, পাশেই অজুর জন্য একটি পুকুরও আছে। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাব পরবর্তী গন্তব্যের দিকে। তুষখালীর মমিন মসজিদ দেখে এখন আসছি হচ্ছে অনেক প্রায় 100 বছরের উপরে হবে একটা পুরাতন বাজার, সাফা বন্দর বাজার। এখান থেকে আমি এখন যাত্রা করব হচ্ছে মিরুখালীর দিকে। এখানে খালের ওপরে ব্রিজ পার হয়ে মিরুখালীর অটোতে উঠতে হবে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে প্রচুর পরিমাণে খাল আছে, আর খালগুলো হচ্ছে পানিগুলো এরকম যে জোয়ার ভাটার সাথে সাথে খালের পানি হচ্ছে উঠানামা করে। এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে। আপনি কিন্তু এরকম যে কোনো টাইমে গেলেই হচ্ছে খাল বিলের নদী নালার এরকম পানি পাবেন না। দেখবেন যে হয়তো শীতকালে শুকনা থাকবে, বর্ষাকালে পানি থাকবে, বাট এখানে আসলে আপনি সবসময় পানি পাবেন। এটা কি মিরুখালী যাবে? হ্যাঁ, মেরুখালী। মিরুখালী বাজারে কয় টাকা? 30 টাকা ভাড়া। এটা কি লোকাল ভাড়া 30 টাকা? লোকাল ভাড়া। সাফা বন্দর থেকে মিরুখালী যাওয়ার রাস্তাটা অস্থির। এক পাশ দিয়ে বয়ে চলেছে বিষখালী নদী। রাস্তার দুই পাশেই প্রচুর গাছের সারি। দেখতে দেখতে কখন যে চলে আসলাম টেরই পেলাম না। সো সাফা বন্দর থেকে আসলাম হচ্ছে মিরুখালী বাজারে। এটা হচ্ছে মিরুখালী বাজারে একটা ব্রিজ, খালের উপরে। জায়গাটা খুবই সুন্দর। এখন হচ্ছে পেটে মারাত্মক রকমের ক্ষুধা। বাজারে যে হচ্ছে আগে নাস্তা করব, আর এখানে নাকি একটা ভালো মিষ্টির দোকানও আছে। সো আসছি যেহেতু, ওই মিষ্টিটাও ট্রাই করব। বিষখালী নদীর ওপরের এই ব্রিজ পার হলেই মিরুখালী বাজার, আর বাজারের ভেতরেই দোকানটা। নাম সাহা মিষ্টান্ন ভান্ডার। তবে বাসুদেবের দোকান বললে সবাই এক নামে চেনে। বেশ জনপ্রিয় এই দোকানটা। পাশেই সেই বিষখালী নদীর ঘাট। হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানের সামনে। এখানে শুকনার ভেজা মিষ্টি বিক্রি হয়। ভেজা মিষ্টি হচ্ছে রসগোল্লা, আর শুকনা মিষ্টি সাদা আর লাল, সাথে দইও বিক্রি হয়। ভাবতেছিলাম যে সকালবেলা নাস্তা কি করব। ভালো একটা জিনিস পাইলাম, এটা হচ্ছে দই চিড়া। এখানকার খুব ভালো, বিখ্যাত, সবাই নাকি এটা খায়। আর সাথে তো হচ্ছে গিয়ে যে আপনার চমচম নিলাম হচ্ছে একটা, আর রসগোল্লাটা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। এখানকার মানুষজন রসগোল্লা নেয়। হুম, আমি যেমন এক্সপেক্ট করছিলাম ওরকমই টক মিষ্টি। মিষ্টি দই কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। যেটা একটু টক মিষ্টি টাইপ, ওইটাই বেশি ভালো লাগে। আর সাথে হচ্ছে দই চিড়া। সো এটা কিন্তু একদম হেলদি ফুড। এই যে আমাদের এখান ফার্মের থেকে আসে দুধ, আমরা নিজেরাই তৈরি করি। দুধ দোকান থেকে এখান আসে মিষ্টি ওই দধি নেয়। সো দই চিড়া খাওয়ার পরে হচ্ছে এখন রসগোল্লাটা ট্রাই করতেছি। ওয়াও, গোলার রসগোল্লার থেকে তো আমার কাছে এটা ভালো লাগতেছে বেশি। মানে একদম পিওর দুধের ছানা দিয়ে বানানো। এটা হচ্ছে আপনি ফিল করতে পারবেন যখনই খাবে। হচ্ছে এখানে চমচম খুব ভালো চলে, এটা নিলাম। চমচমটা ভালো লাগছে কারণ মিষ্টির পরিমাণ কম। চমচমে নর্মালি হচ্ছে চিনির পরিমাণটা বেশি থাকে, এটাতে হচ্ছে একটু কম, এই জন্য ভালো লাগছে। এটার উপরে হচ্ছে বিস্কিটের এক ধরনের গুঁড়া দেওয়া থাকে। তো আপনি যখন মিষ্টিটা যখন খাবেন তখন হচ্ছে টেস্টটা একটু অন্যরকম ফিল হবে। ভাই কি রেগুলার খাওয়া দাওয়া করেন এখানে? হ্যাঁ, ভালো লাগে অনেক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাসা কি এখানেই নাকি? হ্যাঁ, এই বাজারের কাছেই। আমি রসগোল্লা আর চমচম দুইটার সাথে হচ্ছে দই চিড়াটা ট্রাই করব, কারণ এই কম্বিনেশন গুলা হচ্ছে আলাদা লেভেলের হচ্ছে টেস্ট হয়। সেই আমার যদি স্কোর দিতে বলেন তাহলে 10 আমি 9 দিব। নাস্তা শেষে বাজার থেকে বের হয়ে একটু হাঁটা শুরু করলাম। বাজারের পাশ দিয়েই বিষখালী নদী থেকে একটি খাল বয়ে চলেছে রাস্তার পাশ দিয়ে। এই রাস্তা ধরেই যেতে হয় মঠবাড়িয়া উপজেলায়। তবে উপজেলায় যাওয়ার আগে দেখব এখানকার একটি জমিদার বাড়ি। রাস্তায় চোখে পড়লো সেই জমিদার বাড়ির মঠের। আজ থেকে প্রায় 200 বছর আগে বরিশাল থেকে বৃন্দাবন চন্দ্র কুলু নামে এক ব্যক্তি এখানে এসে বসতি স্থাপন করেন। আর এটি হচ্ছে সেই বৃন্দাবন চন্দ্র রায় জমিদার বাড়ি, যার ডাকনাম ছিল কুলু। এজন্য এটি স্থানীয়ভাবে কুলুবাড়ি নামেও পরিচিত।
বৃন্দাবনচন্দ্র রায়ের ছিল চুনের ব্যবসা। ব্যবসার লাভ দিয়ে তিনি বাড়িতে নারকেল তেলের কারখানা করেন, যেগুলো বজরা নৌকায় করে কলকাতায় বিক্রি করা হতো। তেলের ব্যবসার সুবাদে বৃন্দাবন রায়ের সঙ্গে ইংরেজ বণিকদের সুসম্পর্ক গড়ে ওঠে। ইংরেজদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে তিনি ইংরেজ সরকারের কাছ থেকে এখানে জমিদারি পত্তন নেন, আর এভাবেই এই রায়বংশের প্রতিষ্ঠা হয়। তার ছিল 3 ছেলে, পূর্ণচন্দ্র, মহেশচন্দ্র ও গুরুচরণ রায়। বাবার মৃত্যুর পর পূর্ণচন্দ্র জমিদারির দায়িত্ব পেয়ে 3 তলা বিশিষ্ট এই জমিদার বাড়ি আর এর সামনে একটি দুর্গা মন্দির নির্মাণ করেছিলেন। বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হলেও মন্দিরটি এখনো রয়েছে আগের মতোই। আমার পিছনে এটি হচ্ছে সেই দুর্গা মন্দিরটি। আপনি রায়বাড়ি লেখা যে প্রবেশ পথ বা গেট, এটি দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে হচ্ছে এই দুর্গা মন্দিরটি। জমিদার পূর্ণচন্দ্র রায়ের হাত ধরে মন্দিরটি নির্মিত হয় 1905 সালে। মন্দিরটিতে ব্রিটিশ আমলের স্থাপত্য চোখে পড়ে। রায়বাড়ির সামনেই চোখে পড়ে অনেকগুলো মঠ, যেগুলো এই রায়বংশের বংশধরদের স্মৃতিমঠ। জমিদার বাড়ির সব স্থাপনাই সংস্কারের অভাবে ধ্বংস হয়ে গেছে। এখানে প্রাচীন মঠের পাশাপাশি বেশ কয়েকটি নতুন মঠও রয়েছে। একসময় পুরো অঞ্চলেই এমন অসংখ্য মঠ দেখা যেত, আর এ কারণেই অঞ্চলটির নাম হয় মঠবাড়িয়া। বাড়ির ঠিক সামনেই বিষখালী নদী থেকে বয়ে আসা সেই খাল। এই পথেই নৌকা দিয়ে কলকাতায় ব্যবসা করতেন তারা। ইচ্ছা করতেছে ব্যাগ ট্যাগ জামা কাপড় যা আছে সবকিছু খুলে এই খালের মধ্যে একটা ঝাঁপ দিয়ে দিই। পানিটা এত ক্রিস্টাল ক্লিয়ার আর জায়গাটা এত সুন্দর, কিন্তু আসলে এখন হচ্ছে আজকে শুক্রবার, জুমার আজান দিয়ে দিছে। খালের এখন এখান থেকে হচ্ছে অজু টুজু করে তারপর হচ্ছে নামাজ পড়ে হচ্ছে নেক্সট গন্তব্যের দিকে রওনা হব। জুমার নামাজ পড়ে একটা অটোতে উঠলাম। কিছু দূর আসতেই রাস্তার অবস্থা দেখে পুরোই হতাশ হয়ে গেলাম। ভাগ্য ভালো, বেশি সময় লাগেনি। নামলাম মঠবাড়িয়া উপজেলায়। এখানে এসে দেখি এ তো ঢাকার সায়েদাবাদ, এত এত বাস কাউন্টার। যাই হোক, উপজেলায় দুপুরে কিছু হালকা খেয়ে আরেকটা অটোতে উঠে পড়লাম। এবার যাব সোনাখালী। নামলাম হচ্ছে সোনাখালী বাজারে। তারপর এই পিছনের রাস্তাটা দিয়ে হচ্ছে জাস্ট 1 মিনিট হাঁটলেই একটা জমিদার বাড়ির সামনে চলে আসবেন। এখন জমিদার বাড়ির কতটুকু অবশিষ্ট আছে এটা ভিতরে যেয়ে দেখি। তবে জমিদার বাড়িতে ঢোকার আগেই হচ্ছে দুই পাশে 2টা পুকুর বা দিঘি দেখা যায়। এটাকে নাকি বলে বহুঘাটলা দিঘি আর কি। কেন বলে সেটা আসলে বলতে পারতেছি না। পুকুর পাড়ে সোনাখালী জমিদার বাড়ি। প্রায় 350 বছর আগে কলকাতার জমিদার রাজা দিগম্বরের নায়েব কালীপ্রসন্ন দাস এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। নিঃসন্তান কালীপ্রসন্ন তার পালক পুত্রকে এই জমিদারির উত্তরাধিকারী নির্বাচন করেন। পরবর্তীতে এই জমিদারি হাত বদল হয়ে চলে আসে সন্তোষ কুমারের কাছে। তবে 2 তলা বিশিষ্ট জমিদার বাড়িটি এখন প্রায় ধ্বংসস্তূপ। দেখে বোঝার উপায় নেই একসময় এই বাড়িতে বসেই সন্তোষ কুমার তার জমিদারি পরিচালনা করতেন। এখন বের হয়ে যাচ্ছি, যেহেতু আসলে দেখার তেমন কিছু নাই, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নাই। তবে এলাকাটা সুন্দর, জায়গাটা সুন্দর, প্রচুর পরিমাণ সুপারি গাছ আছে। আসলে কিন্তু মানে যদি আশেপাশে থাকে তাহলে আড্ডার জন্য হচ্ছে এখানে আসতে পারেন। পুকুর দিঘিও আছে 2টা। সো এখান থেকে আমি যাব হচ্ছে মঠবাড়িয়ার আরো একটা জায়গা আছে। এখান থেকে বেশ 10 কিলোমিটার দূর হবে। সো এখন ওইখানে যাব ফটো দিয়ে। এখন যাচ্ছি মঠবাড়িয়ার শাপলাজা ইউনিয়নে। সোনাখালী থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরত্ব শাপলাজার। অটো থেকে নামলাম শাপলাজা বাজারে। এরপর ধুলাবালিময় রাস্তা দিয়ে মিনিট 2 হাঁটার পর চলে আসলাম গন্তব্যে। এই শাপলাজা বাজারের নাম কেন শাপলাজা হলো সেটা খুঁজে বের করতে না পারলেও ডাক বিভাগের খাতায় কিন্তু এখানকার নাম শিলারগঞ্জ। আর এই শিলারগঞ্জ নামটি এসেছিল জমিদার শিলার সাহেবের নামানুসারে। আর এই জমিদার শিলারের পুত্রই ছিলেন প্যারি ক্যাসপার, যিনি নির্মাণ করেছিলেন আমার ঠিক পিছনের এই কুঠিবাড়িটি। জমিদার শিলার সাহেবের ছেলে এডওয়ার্ড পেরি ক্যাসপার আজ থেকে 200 বছর আগে
জমিদারির প্রয়োজনে এই কুঠিবাড়িটি নির্মাণ করেন, যেটি এখন শাপলাজা কুঠিবাড়ি নামে পরিচিত। প্রায় ৯.৫ একর জমির উপর নির্মিত হয়েছিল কুঠিবাড়িটি। স্থানীয়দের কাছে জানা যায় ক্যাসপার সাহেব একবার শাপলাজা ভ্রমণ করতে এলে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি ফরাজুল তাকে এই জমি উপহার দিয়েছিলেন, আর সেই জমিতেই ক্যাসপার সাহেব এই কুঠিবাড়ি নির্মাণ করেন। বার্ষিক খাজনা আদায়ের সময় প্রজাদের মনোরঞ্জনে ক্যাসপার সাহেব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন। এর মধ্যে থাকত জাদু প্রদর্শনী, গান বাজনা, যাত্রাপালা ইত্যাদির আসর। কথিত আছে যেসব প্রজা খাজনা দিতে না পারত তাদের সোয়া হাত মাপের একজোড়া জুতা দিয়ে পেটানো হতো। ক্যাসপারের এই কুঠিবাড়ির মূল ভবনটি ছিল দোতলা। 1947 সালে দোতলার সম্পূর্ণ অংশ ভেঙে ফেলা হয়, আর বাকিটুকু এখন ধ্বংসপ্রায়। আর এই কাচারি বাড়ি বা কুঠি বাড়ির পাশেই কিন্তু হচ্ছে সুন্দর একটা খালও আছে। আপনি যদি বড়শি টড়শি নিয়ে আসেন তাহলে কিন্তু হচ্ছে এরকম মাছ টাছও ধরতে পারবেন। মাছ কি উঠে? কি মাছ উঠে? ট্যাংরা মাছ, জাবা কোরাল। এগুলো সব এই জায়গা থেকে ধরছো? বাহ, ভালোই তো মাছ উঠছে। উঠছে না? জি, কি উঠে দেখি? না বুঝো। ট্যাংরা মাছ। এখানে বসে কিছুক্ষণ মাছ ধরা দেখলাম। বাড়ির পাশে খালের পাড়ে বড়শি দিয়ে এরকম নদীর মাছ ধরা, এটা শুধুমাত্র দক্ষিণাঞ্চলেই সম্ভব। আর এজন্যই বাংলাদেশের দক্ষিণাঞ্চল আমার এত ভালো লাগে। যাই হোক, এখান থেকে বিদায় নিয়ে এখন যাব মঠবাড়িয়ার শেষ প্রান্তে, আর এটাই হবে মঠবাড়িয়ায় আমার লাস্ট গন্তব্য। শাপলাজা থেকে চলে আসলাম কচুবাড়িয়ায়। আর আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বলেশ্বর নদীর পাড়ে কচুবাড়িয়ার একটি ব্লক বা পেরিবাদের মতো জায়গা। এবং এইটা হচ্ছে আজকে সারা দিনে এই পুরো মঠবাড়িয়া উপজেলায় আমার দেখা সবচেয়ে সুন্দর বেস্ট একটা জায়গা। জায়গাটার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে অনেক কিছুই বলা যাবে, কিন্তু এটা বলার থেকে ফিল করার মতো একটা জায়গা। নদীর পাড় এমনিতেই সুন্দর হয়, আর সেটা যদি হয় কোনো বহমান জোয়ার ভাটার বিশাল নদী, একটু সামনেই যার মোহনা, তাহলে তার সৌন্দর্য হয় একটু অন্য লেভেলের। এটা হচ্ছে পিরোজপুর এবং বাগেরহাট জেলাকে পৃথককারী বলেশ্বর নদী। আর এই নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য এখানে এই বেড়িবাঁধ করা হয়েছে। কিছু কিছু জায়গায় ব্লক করা, আবার কিছু জায়গায় শুধু মাটি দিয়ে বাঁধ দেয়া। মানে ধরেন যে কোনো একটা কারণে আপনার অনেক মন খারাপ, আপনার একদমই ধরেন যে ভাল লাগতেছে না, কি করবেন কিছুই খুঁজে পাইতেছেন না, এই জায়গাটাতে আপনি যদি আইসা জাস্ট 10 মিনিট যদি এই নদীর পাড়ে যদি বসেন না, আমি কনফার্ম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি মানে লাইফে কি হয়েছে এর আগে আপনি মানে সবকিছু হচ্ছে ভুলে যাবেন। মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর। আর এটা হচ্ছে বলেশ্বর নদী, আর নদীর ঠিক ওই পারেই কিন্তু হচ্ছে আপনার বাগেরহাটের শরণখোলা উপজেলা। এই জায়গাটার নাম কি? কচুবাড়িয়া লঞ্চঘাট। লঞ্চঘাট কেন বলে? এ জায়গায় লঞ্চ বেরতো আগে, মানে আরো 10 বছর 15 বছর আগে। সিডারের পর আর সিডারের পরেও চলছে, সিডারের পর বন্ধ হয়ে গেছে। এই জায়গায় যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে পারবে মঠবাড়িয়ার থেকে? মঠবাড়ির থেকে অটো আও, মোটরসাইকেল আও, সাপড়ে যাও ইয়া হুজুরের বাড়ির ওই ব্রিজ পাড়াইয়া এই সাইডে মানে খালের পাড় দেয়া পেজের রাস্তা একেবারে অবদা পর্যন্ত পেজ।
এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই বলেশ্বর নদী মিশেছে বঙ্গোপসাগরে, তাই এখানে জোয়ার ভাটা হয় সাগরের মতোই। এখন যেমন ভাটা চলতেছে এই জন্য হচ্ছে পাটটা এরকম, আবার যখন জোয়ার হবে তখন কিন্তু একদম পুরা এই বাঁধ পর্যন্ত হচ্ছে আপনার পানি থাকবে। এই পর্যন্ত এই হয়ে গেছে, এই পর্যন্ত পানি হচ্ছে এটা কি জোয়ারের সময় উঠে? জোয়ারের সময়, বুঝছেন? মানে আরে ওই দিকে সিটে সিটে ওইদিকে সরছে টুবানা ঢেউছে, কিন্তু বেরিবে তো উই ছুটি গেছে উই। আল্লাহ রহমত করছে অল্পের মধ্যে সেক দিয়েছে, নাহলে তো আর একটু হইলে আমরা শেষ। ওই সিডারের মাইনি যে সাথে যে গেছে সিডার, সেই সাথে সমান সমান হয়ে যাইতে। এখানের মানুষের সাথে কথা বলে ভালোই লাগলো, সবাই খুব আন্তরিক আর হাসি খুশি। দেখছেন এই মিষ্টি পেপসি, কই যান? বাড়িতে যাচ্ছি। কার জন্য নিয়ে যেতেছেন মিষ্টি? বাড়ি বউ কইছে না আনতে। বাহ, একটু পরেই মাগরিবের আজান হবে। আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। সবচেয়ে সুন্দর মঠবাড়িয়ার এই জায়গাটা থেকে হচ্ছে আমি আমার মঠবাড়িয়া উপজেলার ভিডিওটা শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।